প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের সময় যেটা আমাদের সবসময় খেতে ইচ্ছা করে প্রতিদিন, সেটা হচ্ছে যে কোনো একটু টক। আর টক বলতেই এখন যেটা প্রথম মনে আসে সেটা হচ্ছে কাঁচা আম। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন কাঁচা আমের ছড়াছড়ি। আজকে কাঁচা আমের একটা দারুণ মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁচা আমের তো এখন আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে খাচ্ছেন, আচার বা চাটনি। একবার এইভাবে আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। অন্যান্য কাঁচা আমের সব রেসিপি আপনারা ভুলে যাবেন, এটা যদি আপনারা এইভাবে বানিয়ে খান। আর আচারের মূল উপকরণ হচ্ছে মশলা। তা এই মশলাটা আমি যা যা উপকরণ দিয়ে বানিয়েছি, এই উপকরণ দিয়ে যদি এই মশলাটা বানিয়ে আচারটা বানান, এত সুন্দর হয় খেতে যে একবার এইভাবে আপনারা বানিয়ে দেখুন। অসম্ভব সুন্দর হয় খেতে। আর এই আচারটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে একেবারে অপূর্ব স্বাদের হয়। আর হাতে যদি 5 থেকে 7 মিনিট আপনাদের সময় থাকে, ইনস্ট্যান্ট আপনারা আচারটা বানিয়ে নিতে পারবেন। এই আচারটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। আর এই আচারটা যে কোনো সময় আপনারা সহজেই বানাতে পারবেন, আর যে কোনো সময় একটুখানি বের করে খেতে পারবেন। যদি একটা বেশ এয়ারটাইট কাঁচের কন্টেনারে এটাকে রেখে দেওয়া যায়, তাহলে সারা বছর জুড়ে আচারটা কিন্তু নষ্ট হবে না। যারা আচার খেতে ভালোবাসেন তারা কিন্তু প্রায় সারা বছর জুড়েই আচার খান। আর এই আচার আমরা জানি ভাত বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই লোভনীয় আচারটা আমি আজকে কিভাবে বানাচ্ছি, খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, একটা স্টেপও কিন্তু মিস করবেন না। তাহলে চলুন দেখুন আমি আজকে কাঁচা আমের রেসিপিটা কিভাবে করছি। প্রথমে আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম কাঁচা আম। আমগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খোসাটা কিন্তু ফেলিনি, খোসা সমেত আজকে আমি রান্নাটা করব। আমটা কেটে নেওয়ার পরে সামান্য একটু হলুদ জল দিয়ে আমটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। রোদে দেওয়া কিন্তু যাবে না, জলটা বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো জল রাখা যাবে না, জল রাখলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। আচারের মূল উপকরণ হচ্ছে মশলা, তাই এখন মশলাটা তৈরি করব। ফ্রাইং প্যানের মধ্যে গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাস অন করে নিই। কী মশলা নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আরও 1-2টি উপকরণ লাগবে। নিয়েছি গোটা মৌরি, 4টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ কালো সর্ষে, এখানে দিচ্ছি একটা তেজপাতা, টেবিল চামচে 1 চামচ দিয়েছি হলুদ সর্ষে, সামান্য পরিমাণে দিয়েছি মেথি, আর 4 চামচে 1 চামচ দিয়েছি জোয়ান। এখন আমি গ্যাসের ফ্লেম অন করিনি। এখন প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো গোটা গোটা আছে, শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে এভাবে টুকরো করে একটু ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা এর থেকে কম বা একটু বেশিও করে নিতে পারেন। এখন একেবারে কম আছে এই মশলাটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে কিন্তু আচার খেতে একেবারেই ভালো লাগবে না। নামাবার পরে একটি বিশেষ উপকরণ দেব, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা দেওয়ার চেষ্টা করবেন। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি, কম আঁচে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একটা খুব সুন্দর একটা এই মশলার গন্ধ বেরোবে। আর যখন দেখবেন আস্তে আস্তে সর্ষেগুলো এরকম ফুটতে শুরু করে দিয়েছে, তখন বুঝবেন যে মশলাটা এখন আমার একেবারে তৈরি হয়ে গেছে। এর থেকে যেন মশলাটা পুড়ে না যায়। প্যানটা খুবই ভারী, তাই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে মশলাটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর আচারের মশলা খুব মিহি করে গুঁড়ো করলে কিন্তু ভালো লাগে না। আচারের মশলাগুলো যদি একটু দানা দানা থাকে, আর এই মশলার দানাগুলো যখন মুখে পড়ে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই এভাবে একটু দানা দানা করেই আচারের মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এখন মশলাটাকে একটা সাইড করে রেখে দিলাম। এখন আমি আচারটা তৈরি করবো একটা ফ্রাইং প্যানে। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। 4 কাপের মেপে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আচার সর্ষের তেলে করলে তবেই বেশি টেস্টি হয়। তেলটাকে খুব ভালো করে প্রথমে হাই হিটে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে একেবারে আঁচ কমিয়ে দিয়েছি। কম আঁচে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নে দিলাম। দেখেই বুঝতে পারছেন আঁচ একেবারে কমানো আছে। কম আঁচে এই গোটা মশলাটাকে ফোড়নটা তৈরি করতে হবে। চা চামচের প্রায় 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হিং। হিং যদি খেতে অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন। একেবারে কম আঁচেই কিন্তু হিং, গোটা জিরে আর কালো জিরে এই মশলাটাকে তৈরি করতে হবে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না। যত কম আঁচে এই গোটা মশলাটা তৈরি করা যাবে, ততই কিন্তু এই মশলাটা থেকে সুন্দর একটা সুগন্ধ ছাড়বে। এখন দিয়ে দিলাম চা চামচে 1 চামচ হলুদের গুঁড়ো। আর আচারে খুব সুন্দর একটা রঙ আনার জন্য টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একেবারে কম আঁচে এই মশলাটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। রেসিপিটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কীভাবে আমের আচার বানান সেই রেসিপিগুলো আমাকে একটু কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। বেশ কিছুক্ষণ তেলটাকে এইভাবে তৈরি করে নিয়েছি, একেবারে কম আঁচে তৈরি করে নিয়েছি। এখন আমি যে আমগুলো কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দিচ্ছি।
কম আঁচে আমটাকে দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। আমের আচারের রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি, আমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে কাঁচা আমটা যদি একটু ভেজে নিয়ে আচারটা করা যায়, এই আচারটা প্রতিদিন রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আস্তে আস্তে কম আঁচে আমটাকে নাড়াচাড়া করছি, তবে আমগুলো যাতে গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রায় 2 মিনিট আমি এইভাবে কম আঁচে নাড়াচাড়া করছি। এখন আমি একটা আমের টুকরোকে আমি দেখে নেবো একটু চেপে যে আমটা কীরকম সেদ্ধ হয়েছে। আমটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি আমি সেদ্ধ করব না। আর আমটা যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আচারে নুনের পরিমাণ একটু বেশি লাগে, সেই পরিমাণ বুঝে আমি নুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। নুনটা দেওয়ার পরে আমি একটু টক ঝাল মিষ্টি স্বাদের করব, তাই টেবিল চামচে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এখন নুন চিনিটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আচারে যদি মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে আচারটা খেতে বেশ ভালো লাগে। ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে দেবো। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে একদিন আচারের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। আশা করছি এইভাবে বানালে আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। প্যানটা যেহেতু খুব ভারী তা আমটা গলে যেতে পারে, সেই জন্য আমি একটা বাটিতে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আচারটাকে। যে একটি বিশেষ উপকরণ আমি দেবো বলেছিলাম নামাবার পরে, সেটা হচ্ছে ভিনিগার। এখানে 2 চামচ ভিনিগার আচারটা ঠান্ডা করার পরে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। একটু ভিনিগার দিয়ে যদি মিশিয়ে রাখা যায় তাহলে আচারটা দেখতেও ভালো লাগে, আর একটা ভিনেগার একটা টক ফ্লেভার আছে, খেতেও ভালো লাগে। আর আচারটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। ভিনেগারটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন আচারটা দেখতে কত লোভনীয় হয়েছে। তবে আচার অনেক দিন ভালো রাখতে গেলে এরকম একটা পরিষ্কার কাঁচের কন্টেনারে রাখতে হবে যেটা এয়ারটাইট। ভালোভাবে এটাকে একেবারে ধুয়ে রোদে আমি শুকিয়ে নিয়েছি। এখন আচারটাকে এই কাঁচের জারের মধ্যে আমি ভালো করে এটাকে ভরে দিয়েছি। দেখুন দেখতে কত ভালো লাগছে। এখন যে কোনো সময় একটু করে আচার বের করে খাওয়া যেতে পারে। ভালোভাবে টাইট করে ঢাকনাটা আমি লাগিয়ে দেব। এইভাবে একদিন আচারের রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমের আচারের রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।